প্রাইমারি জব ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রাইমারি চাকরি পরীক্ষায় আসলে কতগুলো প্রশ্ন দাগানো উচিত বা আন্দাজে কোনো প্রশ্নের উত্তর করা যাবে বা যাবে না এবং নেগেটিভ মার্ক কেন পরীক্ষার্থীদের বেশি আসে, এই দুটি বিষয়ে মূলত আজকে আমি কথা বলবো। আসলে পরীক্ষার্থীরা যারা চাকরি পরীক্ষার্থী আছে তারা একটা বিভ্রান্তিতে পড়ে যান, যেহেতু বেশিরভাগ পরীক্ষাগুলোই এখন এমসিকিউ টাইপের এবং এমসিকিউ পরীক্ষায় আসলে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নেগেটিভ মার্ক থাকার ফলে যে সমস্ত প্রশ্ন কনফিউজড আছে বা ভাষা জ্ঞান আছে সেই সমস্ত প্রশ্নগুলো আসলে দাগাতে হবে বা হবে না। আসলে স্টুডেন্টরা যখন পরামর্শ নিতে যায় বিভিন্ন জনের কাছে, কেউ কেউ তাদের পরামর্শ দেন যে আসলে যেহেতু নেগেটিভ মার্ক আছে সেহেতু কোনো ভুল উত্তর দাগানো যাবে না, কেউ কেউ পরামর্শ দেয়। আর কেউ কেউ পরামর্শ দেয় যে প্রশ্ন যাই হোক উত্তর না জানা থাকলেও সব দাগিয়ে আসতে হবে। ভাগ্য সবসময় সাহসীদের সাথেই থাকে। ফলে পরীক্ষার্থীরা কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যান, একটা সমস্যার মধ্যে পড়ে যান যে আসলে কোনটি করা উচিত। তাহলে আসলে আজকে এই দুটি প্রশ্নের মধ্যে কোনটি সর্বোত্তম সে বিষয়টি মূলত আমি আজকে দেখাবো। আপনারা জানেন যে প্রাইমারি চাকরি পরীক্ষা 80টি এমসিকিউ হয়ে থাকে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা হয়। তাহলে আমি ধরে নিলাম যে কোনো একজন পরীক্ষার্থীর মোটামুটি প্রিপারেশান আছে, ভালোই প্রিপারেশান। তো এখন আমরা দেখি 0.25 করে কাটা যায় একটি প্রশ্নের জন্য। আচ্ছা, এখন দেখা যাচ্ছে দুজন পরীক্ষার্থী 80টি এমসিকিউ দিয়ে 50টি রাইট করেছে। সে 80টির মধ্যে 50টি রাইট করেছে, অর্থাৎ সে আর পারতেছে না। যেগুলো আছে সেগুলো কনফিউজড আর কি, তার হয়তো হালকা ধারণা আছে বা দুইটি অপশান মনে হচ্ছে কি যে খ বা গ বা ক গ ঘ ক খ এরকম মনে হচ্ছে, দুটির ভিতরে কনফিউজ। এখন আসলে কি করা উচিত? সে কি আন্দাজে বা কনফিউজ যে প্রশ্নগুলো সেগুলো কি দাগাবে নাকি দাগাবে না, এটি প্রশ্ন। আচ্ছা দেখি আমি ধরে নিলাম যে একজন পরীক্ষার্থী 50 দাগানোর পরে কি করতেছে, সে আর প্রশ্ন দাগাবে না, কনফিউজ প্রশ্ন সে দাগাবে না। আরেকজন পরীক্ষার্থী এও 50 পেয়েছে, মানে 50টা সঠিক দাগিয়েছে তার মনে হয়েছে। এখন সে কি করেছে, আর তার 80টির মধ্যে কি 20টি কনফিউজড, 20টিকে কনফিউজ প্রশ্ন, মানে তার ধারণা আছে এবং দুইটা অপশনের মধ্যে তার কনফিউজড হচ্ছে। আর 10টি প্রশ্ন কি তার একেবারেই অজানা, অর্থাৎ সে সেগুলো মনে হয় পড়েই নাই বা তার কোনো ধারণাই নেই, অর্থাৎ কোনো ধারণা নেই। তাহলে এখন 20টির মধ্যে এই পরীক্ষার্থী যদি 20টি দাগিয়ে আসে তাহলে কি দেখা যাচ্ছে 50-50 চান্স, যেহেতু দুইটি অপশনের তার কনফিউজ, সেহেতু 50-50 চান্স। এখন ধরে নিলাম সে 20টি দাগিয়েছে, তাহলে 20টি দাগানোর ফলে আমি ধরলাম যে তার 10টি রাইট হয়েছে, রাইট, আর 10টি কি হয়েছে রং। আচ্ছা, এখন এই 10টি রাইটের ফলে কি সে কত মার্ক পাবে? 10। আর 10টা ভুলের জন্য কি 0.25 করে, তাহলে 2.5 মার্ক কাটা যাচ্ছে। তাহলে এই 2.5 মার্ক, তাহলে কত থাকছে? 7, 7.5 মার্ক থাকছে। তাহলে এই দাগানোর ফলে সে কি পেল? 50 প্লাস, তাহলে কত? 57.5। তাহলে এই দাগানোর ফলে কি করলো, তার মার্ক কিন্তু বেড়ে গেল। আর যে নেগেটিভ দাগায়নি তার মার্ক কিন্তু আসলে 50-এই আছে। এখন আমি ধরে নিলাম যে আইডিয়া করে দাগালো, তার 20টি না, 20টির মধ্যে তার মাত্র 6টি হয়েছে, 20টির মধ্যে 6টি প্রশ্ন রাইট হয়েছে, রাইট। তাহলে 6টিতে তার মার্ক কত? 6। আর এই 20 মার্ক অর্থাৎ 14টি তার ভুল হয়েছে, 14টি ভুলের ফলে তার কত কাটা যাচ্ছে? 3.5 মার্ক। তাহলে তার থাকছে কত? 2.5 মার্ক প্লাস হচ্ছে, তাহলে 50 প্লাস 2.5 সমান কত? 52 প্লাস হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে যদি 0.25 থাকে মার্ক কাটা যায়, এবং যদি কনফিউজ দুইটি হয় অর্থাৎ হালকা ধারণা থাকে, দুইটি অপশনের মধ্যে একটি হবে এরকম নিশ্চিত হওয়া যায়, তাহলে অবশ্যই দাগানোটাই উত্তম হবে। এইটা একটা সিদ্ধান্তে আসা গেল। এখন দেখেন, আপনি যখন পরীক্ষাতে 50টি সঠিক হবে বলে একেবারে নিশ্চিত হয়েছেন, কিন্তু আসলে বাসায় গিয়ে দেখা যায় যে ওই 50-এর ভেতর আপনি যতই শিওর দাগান আপনার 2-3টি ভুল যাবে। এটা চাকরির পরীক্ষা,
আপনি কোচিংয়ে মডেল টেস্ট দেন, হয়তো 80-র ভিতর 78, 79 পান, বা বাসায় মডেল টেস্ট দেন, আপনি পান 80-র মধ্যে 78, 79, 75, কিন্তু পরীক্ষাতে আপনি একটা কথা বিশ্বাস করেন যে কেউ 80-তে 79, 78 এরকম মার্ক পায় না। অর্থাৎ যেটা দাগিয়ে আসে তার চাইতে 2-3 মার্ক অবশ্যই কোনো না কোনো দিক দিয়ে যতই শিওর হোক তার ভুল হবেই। তাহলে দেখা যাচ্ছে এই স্টুডেন্ট 47 বা 48 পেয়েছে, আর এই স্টুডেন্ট 48 প্লাস যেহেতু সে দাগিয়েছে আর কনফিউজডগুলো পেয়েছে কত 2.5। আমি পরেরটা ধরলাম 6টা ভুল ধরে, মানে 6টা রাইট ধরে, তাহলে কত এই 50.5, তাহলে 50.5 মার্ক পাচ্ছে। তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রস্তুতি যদি হাই লেভেলের না থাকে, অর্থাৎ প্রস্তুতি যদি খুব ভালো না হয়, তাহলে দেখা যাচ্ছে আপনি প্রথমেই যে সঠিক অর্থাৎ কারেক্ট করবেন এরকম মার্কের সংখ্যা আপনি দেখা যাচ্ছে খুব বেশি যাচ্ছে না। কিন্তু যদি আপনার প্রস্তুতি যদি খুবই ভালো থাকে, হাই লেভেলের থাকে, তাহলে দেখা যাচ্ছে প্রথমে কি করেছেন, আপনার 60টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। 60টি আপনি নিশ্চিত কি যে না এর ভিতর ভুল নাই, যদিও 2-1টি থাকে বা থাকবেই। তাহলে 60টির পরে যখন আপনি আর কি করবেন, 10টি বা 15টি আপনি কনফিউজড অর্থাৎ হালকা জ্ঞান আছে, ধারণা আছে, দাগাবেন। আমি ধরে নিলাম আপনি 15টি দাগালেন, ঠিক আছে, 50-50 চান্স, তাহলে আপনি ধরে নিলাম যে 8 পালেন, তাহলে 8 মার্ক। আর 7টা ভুলের জন্য কত 1.75, আমি ধরে নিলাম 2 বাদ, আপনি 6 পেলেন, তাহলে দেখা যাচ্ছে আপনার মার্কটাকে 66 দাঁড়িয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে আপনার প্রথম যে শুদ্ধের সংখ্যাটি আপনার বেড়ে যাবে। আর যদি প্রিপারেশন না থাকে, মোটামুটি থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনি একবার মানে টোটাল দেওয়ার পর আপনি কাউন্টিং করে দেখবেন যে আপনার খুব বেশি একটা সঠিক হচ্ছে না। তাহলে অবশ্যই প্রস্তুতি ভালো থাকতে হবে, তাহলেই কি করবে আপনার মার্ক ভালো হবে, আপনি সহজেই চাকরি পেয়ে যাবেন। এখন দ্বিতীয় প্রশ্নে আসি যে আসলে নেগেটিভ মার্ক কেন বেশি আসে, নেগেটিভ মার্ক কেন বেশি আসে, এটার আমি ব্যাখ্যা দেব। অনেকের মুখে আসলে শোনা যায় যে আমার নেগেটিভ অনেক দাগা হয়ে গেছে, ভুল প্রশ্ন, এই কারণে কি নেগেটিভ মার্কের কারণে আমি চাকরির পরীক্ষায় টিকতে পাইনি বা চাকরি হয়নি। এরকম প্রশ্ন কিন্তু হর হামেশাই শোনা যায় অনেকের মধ্যে থেকে, যে নেগেটিভ বেশি দাগিয়ে ফেলেছি, এই কারণে আমার পরীক্ষায় টিকতে পারেনি বা আমার চাকরি হয়নি। আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার ধারণা দিই আপনাদের, তাহলে অবশ্যই ভালো মতো বুঝতে পারবেন। আপনি প্রাইমারি চাকরি পরীক্ষায় আপনার প্রিপারেশান তেমন নাই, মানে মোটামুটি মিডিয়ামের চাইতেও কম, আপনার হালকা প্রিপারেশান আছে, আপনি পরীক্ষা দিতে চলে গেছেন। আপনি 80 মার্কের প্রশ্ন, আপনি প্রথম ফার্স্ট টু লাস্ট আপনি সব নেড়ে ঘেটে দেখে আপনার স্কোর আসতেছে কত 40। এখন এই 40টির পরে আপনি আর পারতেছেন না, এগুলো সব কনফিউজ প্রশ্ন, এমন প্রশ্ন আছে যেগুলো আপনি পড়েননি, আপনার ধারণা নাই, ওই বিষয়ে কোনো ধারণা নাই। এখন আপনি বলেন যে এই 40টি দাগানোর পরে আপনি যদি মনে করেন যে না আমি আর একটাও নেগেটিভ দাগাবো না, আপনি কি চলে আসবেন? আপনি যদি চলে আসেন, আমি ধরে নিলাম আপনার 40 মার্ক জমা হলো, আপনি 40 মার্ক পেলেন। এখন সেটা কিন্তু আপনি করেন না, আপনি কি করেন, আপনি আরও যেগুলো কনফিউজ প্রশ্ন আছে বা দুইটি অপশনের মধ্যে মনে হচ্ছে সেগুলো কিন্তু আপনি দাগিয়ে ফেলেন। এটা হচ্ছে প্রথম প্রবলেম। দেখা গেল আপনি আরও 20টি দাগিয়ে ফেললেন, 20টি দাগানোর ফলে আপনার এই 20টির মধ্যে রাইট হয়েছে কত 6টি, তাহলে আপনার টোটাল দাঁড়াচ্ছে কত 46টি, আর ভুল কত আপনার 14তে আপনার দেখা যাচ্ছে আরও 3.5 মার্ক অর্থাৎ 3.5 কাটা, তাহলে আপনার দাঁড়াচ্ছে মার্ক কত এই 42.5 অর্থাৎ 45.5। তাহলে দেখা যাচ্ছে
আপনি দাগালে আপনি পাইছেন কি, কনফিউজ দাগালে আপনি 42.5, আর আপনি যদি না দাগাতেন নেগেটিভ তাহলে আপনি পাতেন কত, 40। কেন 40 পেতেন? আপনার প্রিপারেশন ভালো নাই। অর্থাৎ প্রিপারেশন যদি ভালো না থাকে তাহলে আপনি নেগেটিভ না দাগালেও আপনার টিকবেন না পরীক্ষায়, আপনি চাকরি পাবেন না। তাহলে দাগালেও আপনার হবে না, না দাগালেও হবে না। এখন আপনি তখন বলেন কি যে আমার 46টা রাইট করেছি, 14টা ভুল চলে গেছে, 14টা আমি নেগেটিভ দাগে ফেলেছি, ভুল উত্তর করে ফেলছি। কিন্তু আপনি ভুল উত্তর কেন করেছেন? এর সাথে আপনি পাইতেন 40, আরও যে 20-এর মধ্যে আপনি 6 পেয়েছেন দিয়ে আপনার 46 হয়েছে আইডিয়াতে দাগানোর ফলে, আন্দাজে দাগানোর ফলে, সেটা কিন্তু আপনি কাউন্টের মধ্যে নিয়ে আসেন না। খালি শুধু নেগেটিভটাই বলেন যে আমার 14টা ভুল দাগিয়ে ফেলেছে। তাহলে 20টা ভুল দাগাতে গিয়ে আপনার যে 6টি প্রশ্ন রাইট হয়েছে সেটা কিন্তু আপনি ধরেন না। তাহলে সব কথার মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে আসলে আপনার প্রিপারেশন যদি ভালো না থাকে তাহলে আপনি যদি মনে করেন একটাও দাগাবো না তাহলে আপনার 35-40 এরকম স্কোর আসবে। আর যদি মনে করেন দাগাবো তাও রেজাল্ট 1-2 কম বেশি 44-42 এগুলোতে আপনি টিকবেন, আপনার চাকরিও হবে না। এই জন্য আপনাকে প্রস্তুতি ভালো করতে হবে। এছাড়া আরও কতিপয় কারণ আছে, অর্থাৎ নেগেটিভ মার্ক বেশি আসা। আমি কয়েকটি কারণগুলো এখন দেখাবো আপনাদের। তাহলে নেগেটিভ মার্ক বেশি আসে আরও কিছু কারণ আছে। যে আপনি যখন পরীক্ষা দিতে যান তখন কি করেন, তাড়াহুড়া করে অনেকে পরীক্ষা দিতে যায়, একবারে শেষ সময়ে পরীক্ষা হলে ঢোকে বা বের হয় বাসা থেকে, যার ফলে কি একটা প্রেশার থাকে, টেনশন থাকে, ফলে কি বেশিরভাগে তাড়াহুড়া করতে গিয়ে অনেক প্রশ্ন ভুল করে ফেলে। তাহলে এটা করা যাবে না নেগেটিভ মার্ক কমিয়ে নিয়ে আসার জন্য বা কমাবার জন্য। আপনাকে কি করতে হবে, এই নেগেটিভ মার্ক কম আসার জন্য প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে। আপনাকে বাসাতে বসে কি করতে হবে, বাজারে প্রচলিত যেই মডেল টেস্টের গাইডগুলো আছে সেগুলো আপনাকে ঘন্টা ধরে নির্দিষ্ট সময় ধরে কি করতে হবে, আপনাকে মডেল টেস্ট দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আসলে সিরিয়াল যখন ব্রেক হয়ে যায়, 1 থেকে 80টি প্রশ্ন আছে, 5-এর পর হয়তো আপনি 10 দাগিয়েছেন বা 14 দাগিয়েছেন। অনেক সময় দেখা যায় যে কোশ্চেনে আপনি ঠিক মনে করেছেন যেটা খ, কিন্তু আপনি ওই অ্যান্সার শিট বা ওএমআর শিটে আপনি ভুল দাগাইছেন, ওটা গোয়া দাগাইছেন। তাহলে এখানে একটা যুক্তি যে আপনি যখন প্রশ্নগুলো দিয়ে যাবেন হালকা একটু ইন্ডিকেট করে রাখতে পারলে যেগুলো আমার হয়েছে সেটা দেখে যদি আপনি দাগান তাহলে মনে হয় ভুলের পরিমাণটা আপনার কমে যাবে। অনেক স্টুডেন্ট কিন্তু এইভাবে করে, ক দাগাতে গিয়ে খ হয়েছে, খ দাগাতে গিয়ে গ হয়েছে, অথবা 3-এর ক হতো 4-এর কয়ে দিয়েছে। এভাবে কিন্তু 2-1টি প্রশ্ন মিস হয়ে যায় বা ভুল হয়ে যায় উত্তর। আচ্ছা, আরেকটা জিনিস এটা খুবই গুরুত্বপূর্ণ যে লাস্ট টাইম ইজ দ্য ব্যাড টাইম। এটা বলা হয় যে পরীক্ষার 1 ঘন্টার পরীক্ষায় বা 9 ঘন্টার পরীক্ষায় শেষ সময়টি খুবই খারাপ সময়। খারাপ এই কারণে বেশিরভাগ স্টুডেন্টকে দেখা যায় হয়তো দেখা যাচ্ছে আর 5 মিনিট আছে, প্রশ্ন তার দাগানো আরও বাকি আছে 25টি বা 30টি। এখন এই 30টি প্রশ্ন 5 মিনিটে কিভাবে দাগাবে? যখনই ঘন্টা পড়ে যায়, অর্থাৎ 5 মিনিট যে আগের ঘন্টাটি দেয় বা 15 মিনিট আগের যে ঘন্টাটি দেয়, তখন কিন্তু তার প্রেশার কাজ করে। ফলে কি করে, সে তখন উল্টাপাল্টা দাগাতে থাকে, তখন সে আর বাছ বিচার করে না, তার এত কম দাগা হয়ে গেছে, তাহলে দাগিয়ে ফেলি। তাহলে এটা করলেও কিন্তু নেগেটিভ মার্ক বেশি চলে আসে। তাহলে আপনাকে কি করতে হবে, টাইম যে ম্যানেজমেন্ট একটা আছে এইটা কিন্তু আপনাকে অবশ্যই পালন করতে হবে। যে আসলে শেষের দিকে গিয়ে খুব বেশি প্রশ্ন রাখা যাবে না, প্রথমে সহজ সহজ প্রশ্নগুলো খুব সহজে দাগিয়ে ফেলতে হবে। অর্থাৎ মানে 80টি প্রশ্ন 60 মিনিটের মধ্যে কীভাবে দেওয়া যায় সেটাকে আপনাকে আগে থেকে একটা টাইম সেটেল করে দিতে হবে, বাসাতে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিয়ে দিয়ে। আরেকটা কারণে যেটি ভুল হয় সেটি হচ্ছে যে কোনটি শুদ্ধ আর কোনটি অশুদ্ধ, কোনটি শুদ্ধ আর কোনটি অশুদ্ধ, এটাতে কনফিউজড হয়। যেটা হয়তো দেখা যাচ্ছে তুমি পড়ে গেছো নিচের কোনটি অশুদ্ধ প্রশ্ন, কিন্তু ওখানে এসেছে যে কোনটি শুদ্ধ নয়। তুমি ভালো করে বুঝলে না প্রশ্ন, আবার ক খ গ অপশন দেখে কিন্তু মনে করলে এটাই ঠিক, পরে দেখলে কি যে না রে এটা তো আসলে ওটাই চাচ্ছে। বা সত্য মিথ্যা এগুলো কিন্তু এই পয়েন্টটা কিন্তু ভালো করে বুঝতে হয়। কোনটি দেখা যাচ্ছে অসত্যর জায়গাতে সত্য নয়,
জিনিস একটি, কিন্তু আপনি বুঝতে পারেন না, তখন ভুল করে চলে আসেন। এই ছোটোখাটো ভুলগুলোর কারণে কিন্তু নেগেটিভ মার্ক বেশি আসে। আর আসলে কে কতটি দাগাবে এটা তার প্রিপারেশনের ওপরই টোটাল ডিপেন্ড করবে যে আসলে কতটি প্রশ্ন দাগানো যাবে বা যাবে না। তো আমার মনে হয় যে আসলে সব এই দুটি প্রশ্নের উত্তরে অর্থাৎ সব মিলে যেটা বোঝা যাচ্ছে, ছোটোখাটো যে বিষয়গুলো সেগুলো তো এড়িয়ে চলতে হবে। পাশাপাশি যদি আপনার প্রিপারেশন ভালো থাকে তাহলে আপনি 100% ভালো করবেন, আপনার নেগেটিভ মার্ক কম হবে এবং আপনি পরীক্ষায় টিকবেন এবং আপনার চাকরি হবে নিশ্চিত। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।